এই ইস্যুতে বাংলাদেশ কোনো লিভারেজ পাবে। কার কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা ইস্যু, যে বাংলাদেশ ওয়ান্টস দ্যাট উইল নেভার হ্যাপেন। আপনার মতো করে এটা হবে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। শুধু রাহুল গান্ধী নয়, শুধু কংগ্রেস আর বিজেপি নয়, আই হ্যাভ সিন দিস অ্যাক্রস দি পলিটিক্যাল পার্টি, রিজনাল পার্টি, দে হোল্ড দি সেম ভিউ। এবং আপনি কি কখনো দেখেছেন, আপনি কিংবা আপনি স্মরণে আনতে পারেন যে কখনো রয়ের চিফ প্রকাশ্যে বাংলাদেশ সফর করেছেন? আমি মনে করতে পারি না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা যুক্ত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে বিষয়ে প্রথমে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে ভারত সফরের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, আমরা সবাই জানি। সে বিষয়ে আসবো যে সেই জটিলতা কেটেছে কিনা। তার আগে আপনাকে আমার প্রশ্ন যে ভারত কেন মুখিয়ে আছে আমাদের প্রধানমন্ত্রীর সফরের জন্য সে দেশে? কেন ভারত এতটা ইচ্ছুক, এতটা উদ্গ্রীব হয়ে আছে? সরাসরি আপনাকে সেটা করলাম। আমি অসরাসরি আপনাকে উত্তর দিচ্ছি, কারণ একটি বড় ঘটনা গতকালকে ঘটেছে। আমাদের উত্তরাঞ্চলের জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমি ওনাকে এই সুযোগে আন্তরিক অভিনন্দন জানাই এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং ওনাকে নির্বাচিত করার জন্য। কারণ দেশবাসীর অনেক উদ্বেগ ছিল, অনেক উৎকণ্ঠা যে এখানে আবার ইউনূসের মতো আবার আরেকজন রাষ্ট্রপতি হিসেবে চলে আসে কিনা, সেটি হয়নি। এখন আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলবো সেটি হচ্ছে যে আপনি জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত তলানিতে এসে থেকে, যেটি ইউনূস সাহেব এবং তার মপতান্ত্রিক সরকার শুরু করে গিয়েছে। ডেফিনেটলি সেটার থেকে একটু হলে উত্তরণ ঘটেছে, কিন্তু এখনো সম্পর্কটা অতটা উষ্ণ নয়। অনেক বিষয় আছে যেগুলো আমাদের একসাথে বসে আলাপ আলোচনা করা দরকার এবং সিদ্ধান্তে আসা দরকার। যেটি আমি বলবো যে ভারতের বাণিজ্য কিন্তু বাংলাদেশে কিন্তু বেড়েছে এত কিছুর পরে। অর্থাৎ বাণিজ্যর দিক থেকে, ভারতের অর্থনৈতিক স্বার্থের দিক থেকে কিন্তু ভারতের কোনো ক্ষতি হয়নি, সেটা ইউনিসি হোক অথবা বিএনপি সরকারি। ভারত, আমি মনে করি, ওখানে আমি 15 বছর ছিলাম দিল্লিতে, 4 বছর অ্যাম্বাসিতে, পরে WHO দক্ষিণ পূর্ব আঞ্চলিক এশিয়াতে 11 বছর। ভারতের যেটা মূল কনসার্ন সারা জীবন এখনো আছে, ভবিষ্যৎই হলো তাদের সিকিউরিটি কনসার্ন। এবং আমার মনে হয় যে ভারত যেটি ভাবছে, মনে করছে যে বাংলাদেশ ক্যান বি এ সিকিউরিটি প্রবলেম ফর, অর মেবি দে থিঙ্ক দ্যাট যে এটা অলরেডি হয়ে গেছে। এবং আপনি কি কখনো দেখেছেন, আপনি কিংবা আপনি স্মরণে আনতে পারেন কখনো রয়ের চিফ প্রকাশ্যে বাংলাদেশ সফর? আমি মনে করছি যে 25-30 বছর আগে সম্ভবত এক্স্যাক্টলি নিকট অতীতে আসেননি। উনি ওনার আরো 2জন কলিগ কিংবা 3জন কলিগ, আমি জানি না, সহ এসেছিলেন। দ্যাট ইন্ডিকেটস দেয়ার ইজ হিউজ সিকিউরিটি ইস্যুস ইন বাংলা এন্ড দ্যাট মে নট বি রিয়েলি ভেরি গুড ফর ইন্ডিয়া। এবং এরপরে দেশে গত 2-3 সপ্তাহ যাবৎ কি হচ্ছে আপনারা জানেন, সাভারে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়। তো আই থিঙ্ক ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভ দে ওয়ান্টেড টু সিট উইথ দি প্রাইম মিনিস্টার ওয়ান টু ওয়ান, এবং এই ইস্যুস গুলো কিভাবে দুই দেশের স্টেবিলিটির জন্য, দুই দেশের মানুষের, দুই দেশের উন্নতির জন্য আমরা একসাথে কাজ করতে পারি। দ্যাট ইজ পারহাপস দি মোস্ট ইম্পর্টেন্ট এন্ড সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন ইন্ডিয়া, এন্ড দ্যাটস ওয়াই দে ওয়ান্টেড আওয়ার প্রাইম মিনিস্টার টু ভিজিট ইন্ডিয়া অ্যাজ সুন অ্যাজ। শুধু কি সিকিউরিটি ইস্যু, সীমান্ত এলাকার তাদের যে নিরাপত্তা, সেই বিষয়টি কাজ করছে, নাকি চীনের যে একটি প্রভাব বা বিস্তারের চেষ্টা বা আগের চেয়ে সেই প্রভাব বেড়ে যাওয়ার চেষ্টা, এটিকে প্রতিরোধের একটা এজেন্ডা তাদের রয়েছে? এটি তো বরাবরই তাদের, কিন্তু আমার মনে হয় যে এগুলি তো নতুন। এই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের কনসার্ন বরাবরই। চায়না সবসময় উত্তরাঞ্চলে অনেক করতে চাইতো। আপনি জানেন যে ইউনিসের সময় হাসপাতাল করতে চেয়েছিল, সেটার কি অবস্থা আমি জানি না। আমাদের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা, ইভেন নট বিং এ মেডিকেল ডক্টর, নট বিং হেলথ অ্যাডভাইজার, উনি কিন্তু ভিজিটও করেছে ওই জায়গায়। তো এই কনসার্ন গুলো ছিল, এবং যেটি আমি মনে করি যে এই ইকোনমিক কনসার্ন নতুন কিছু নয়। আপনি বলতে পারেন যে তাদের তো মোংলা পোর্টে তাদের ইন্ডিয়ানদের দেওয়ার কথা ছিল, সেটি তারা দেয়নি। বাট আই থিঙ্ক দিজ আর সেকেন্ডারি ইস্যু। নাম্বার ওয়ান ইস্যু ইজ সিকিউরিটি কনসার্ন। দিজ আর ডেফিনেটলি ইম্পর্টেন্ট। মানে শুধুমাত্র এই কারণেই তারা এতটা মুখিয়ে আছে। এবং দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের ভারতের হাই কমিশনার, তিনি বললেন যে তারেক রহমান ভারত সফরে গেলে, বাংলাদেশ প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে অস্বাভাবিক সম্বর্ধনা দেওয়া হবে। এই যে অস্বাভাবিক সম্বর্ধনা, মানে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে, মানে যত ধরনের চেষ্টা আছে ভারত করে যাচ্ছে। ধরে নিলাম যে ভারতের এই ইচ্ছা পূরণ হলো না,
বা আমরা কূটনৈতিক জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দিই বা না দিই, আমাদের প্রধানমন্ত্রী গেলেন না, পরবর্তী ভারতের অ্যাকশন বা রিয়াকশন বা ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সিকিউরিটি কনসার্ন বা চীন ইস্যু, এইসব জায়গায় তারা কি করতে পারে? ভারত অত্যন্ত মেসিউর একটা দেশ, তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত মেসি। উনি যেতে পারছেন না আসলে, বা অনেক কারণেই তো অনেক প্রধানমন্ত্রী নাও যেতে, তার ডোমেস্টিক কম্পালশন, তার অন্য প্রি এনগেজমেন্ট থাকতে পারে, এটা হতেই পারে। আমি মনে করি যে গতকালকে আমি একটি বিবৃতি দেখলাম, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা সমঝোতার মাধ্যমে, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে উনি যাবেন। উনি কিন্তু এর মাধ্যমে বলে দিয়েছে যে উনি যাবেন না, এটি না, উনি যাবেন, তবে হয়তোবা এখনই না, এবং দুই দেশের সমঝোতার মাধ্যমে। ভারত হয়তোবা এখন গেলে হয়তো খুশি হতো, তারা মনে করে যে টাইম ইজ রাইট, টাইম ইজ রিয়েলি নাও টু ডিসকাস সার্টেন ইস্যুস হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ দি কান্ট্রি অ্যান্ড ফর দি স্টেবিলিটি অফ দি রিজন। এই জন্য হয়তো তারা এখন চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে ইমিডিয়েট যাতে ভিজিট করুক, এবং এই ব্যাপারগুলো যাতে আলাপ আলোচনা করা যায়। আপনি যে গ্র্যান্ড রিসেপশনের কথা বললেন, এটি আমার কাছে একটু কেমন ফানি লাগছে আর কি। গ্র্যান্ড রিসেপশন বড় কথা, ভিজিটে প্রোডাক্টিভ আউটকাম কি হলো সেটি বড়। আপনি অনেক বড় গ্র্যান্ড রিসেপশন দিলেন, তারপর কাজের কাজ কিছু হলো না, তো এরকম রিসেপশন দিয়ে আপনি কি করবেন? একজন প্রধানমন্ত্রীর তো সবচেয়ে বড় চাওয়া থাকে যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কি নিয়ে আসছেন একটা ভিজিট থেকে, সেটা গ্র্যান্ড হোক, সেটা মিডিয়াম হোক, সেটা যেটাই হোক। তো আমি এটা এই গ্র্যান্ড রিসেপশনের লোভ দেখিয়ে কাউকে আসলে আমি মনে করি না যে কোনো এরকম ভিভিআইপি ভিজিট হওয়া উচিত। আমি মনে করি যে দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে এই ভিজিটটা হওয়া উচিত। তাই ভারত ইজ এ ভেরি ভেরি মিসিউড কান্ট্রি। তারা হয়তো বা দে মে নট বি ভেরি হ্যাপি, বাট দে উইল নেভার ক্লোজ দি ডোর ফর ডায়ালগ। They look forward to another opportunity as soon as possible when our Prime Minister can make the visit to India. এখন ডোমেস্টিক কম্পালশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এটি আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, এবং আশা করি এই ব্যাপারটি ওনাদের নিবিড় ভাবে পর্যালোচনা করে এই ডিসিশনটা ওনারা শীঘ্রই নিবে, কবে কত দ্রুত উনি ভারতে যাবেন। যদি না যায়, আমি এখনো মনে করি যে উনি যাবেন, এবং as soon as possible. This is my personal expectation. But যদি কোনো কারণে না যাওয়া হয়, India will never open the door for dialogue, and Bangladesh cannot act যে আমি ইন্ডিয়াতে যাব না। আপনি যাবেন না, আপনি তাহলে রিজাল্ট কেন যাবেন, আপনি ইলেকট্রিসিটি কেন চাচ্ছেন না? তো আমি মনে করি এই চাওয়াটা অন্যায় কিছু না, আমাদের দরকার, তাদের আছে, তারা আমাদের প্রতিবেশী। ভারত এই গত 50 বছর যাবত বিভিন্ন দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়ে, বিভিন্ন সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সময়ে আমরা ভারত থেকে জিনিসগুলো আমরা এনেছি এবং এখন আনছি, এবং সেটি হওয়া উচিত। অতএব আমি মনে করি যে উনি যাবেন না, এই কারণে সম্পর্কের অতটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। বাট সাডেনলি দেয়ার কোনো হচ্ছে না, কিংবা উনি করছেন, বাট আমি মনে করি যে উনি যাবেন। তাহলে সংকটটি কোথায়, জটিলতাটা কোথায়? মানে আপনি বলছেন মন্ত্রী যেটি ইন্ডিকেট করছেন, যে সব বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, এটি আসলে বাস্তবতা। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সমস্যাটি কোথায়? এবং তারা তিনটি শর্ত দিয়ে দিয়েছে, এটা সবাই জানে, এটি পুরনো আলোচনা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ প্রত্যর্পণ চুক্তির আওতায় আরো অন্যান্য বিষয় দুটি রয়েছে। তাহলে এই ধরনের শর্ত দিয়ে রাখা হচ্ছে কেন? শর্ত হয়তো বা এটাও একটা ডোমেস্টিক কম্পালশন যে, এবং আমি বলবো যে ইগো আছে আপনি সরকারের ভিতরে কিন্তু একটা দ্বিচারিতা আছে। আগে বলা হলো যে উনি প্রত্যর্পণ ছাড়া উনি আসতে পারেন, কিন্তু যখন সার্জিও গড় আসলেন, কিংবা দীনেশ ত্রিবেদী যখন দেখা করলেন, যখন রয়ের প্রধান ভিজিট করে গেলেন, তখন কিন্তু বলে না, উনি তো একই ব্যাপার, উনি যদি আসে কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের যিনি কি বল চিফ প্রসিকিউটরের কথা শুনেছি না, যে এখানে কিন্তু মানে মত পার্থক্য আছে। ওনারা আগে যেটা বলেছেন সব থেকে সরে এসেছেন। আমি যেটি বলতে চাই, দেখেন আমি সাবেক প্রধানমন্ত্রীর সাথে একসময় প্রোটোকলে দায়িত্ব ছিলাম, প্রোটোকল করেছি দিল্লিতে 1994 প্রথম মেয়র ইলেকশনের পরে। আমি দেখেছি ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন। আপনি যেটা আমি একটা কন্টেন্ট দেখলাম যে আপনি কি বাংলাদেশের মতোই ইন্ডিয়াও খেলছে, কিংবা ওই একই লাইনে ইন্ডিয়াও খেলছে, যে কোর্টে যাবে। হ্যাঁ, আমি নিশ্চিত আপনারা সবাই বলেছেন যে কোর্টে এটার বিপক্ষে রায় দিই, নাম্বার 1। নাম্বার 2, যে কোর্টে যাওয়ার দরকার নেই। আপনি তো ওই যে প্রত্যর্পণ চুক্তি যেটা আছে, ওটার ভিতরে অনেক প্রভিশন আছে, ওই প্রভিশনের আওতায় ইন্ডিয়া বলতে পারে যে এটা দেওয়া সম্ভব নয়। তবে ওই হাদির হত্যাকারীদের আমি মনে করি যে ফেরত না দেওয়ার কোনো কারণ, শুড বি সেন্ড ব্যাক। বাট আর সবচেয়ে বড় কথা কি, যে আপনি একজন মানে সাজাপ্রাপ্ত আসামি হোক কিংবা আসামি হোক, তিনি নিজে ফেরত আসতে চান, অসুবিধা সে এন্টার্স দি কান্ট্রি, অ্যারেস্ট হার, পুট হার ইন জেল, তারপর বাকি প্রসিডিউর যেগুলো করে না, একই ব্যাপার। আমাদের সরকারকে এটা বুঝতে হবে যে কোনটি সম্ভব, সম্ভব নয়। অতএব ওই কোন ইস্যুকে ধরে রেখে দেশের ক্ষতি করা কোন সরকারই উচিত নয়, এবং
এবং কোনো সরকারই সেটা চায় না যে একটা ইস্যুতে আমরা যদি আমাদের মতো করে যদি আমরা এটার কোনো সমাধান না পাই, তাহলে আমরা অন্য কোনো ইস্যু কাজ করবো। উই ক্যানট অ্যাফোর্ড ডিলিং উইথ এ কান্ট্রি লাইক ইন্ডিয়া অন অনলি আওয়ার টার্ম। বাট ডায়ালগের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আমি মনে করি এই ডায়ালগটাই হওয়া দরকার, সেটা পররাষ্ট্রমন্ত্রী লেভেলে হোক, প্রধানমন্ত্রী লেভেলে হোক, যে লেভেলেই হোক। এই যে পানি চুক্তি নিয়ে কথা বলছি না, পানি মন্ত্রীদের কোনো মিটিং হচ্ছে দেখছি। আমি এই বিষয়ে পরে আসছি, আমি একটু এই প্রশ্নটা করে নিই যে আপনি বলছেন যে একটা ইস্যুকে সামনে রেখে দেশের ক্ষতি করা ঠিক নয়, কোনো সরকারের উচিত নয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে শর্ত জুড়ে দিয়ে দেশের ক্ষতি হচ্ছে, আপনি এমনটা মনে করছেন? অবশ্যই মনে করবো, মনে না করার কোনো কারণ। আপনি জানেন যে প্রতিদিন দেখছি আজকে 400 কালকে 900 ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস আর ইলেকট্রিসিটি কারণ। এখন যে আমরা ডিজেল চাচ্ছি, তারা যদি, আমি জাস্ট কথা, আই হোপ যে দে উইল নট ডু ইট, যদি তারা বলে ওরা কিন্তু অলরেডি একটা কিন্তু ডিপ্লোম্যাটিক কথা কিন্তু তারা বলেছে যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা আমরা পর্যালোচনা করে তারপর দেবো। আগের মতো কিন্তু তারা ইমিডিয়েট কিন্তু দেয়নি। হ্যাঁ, সো দিস আর দি ইন্ডিকেশনস যে দে ক্যান ডিলে। আই হোপ দে উইল নট সে নো, বাট দে ক্যান ডিলে, and delay will cause huge problem for us. Electricity তো is another issue. এখন আদানি প্ল্যান থেকে যদি ইলেকট্রিসিটি, আমি জাস্ট কথা বলছি, যদি কোনো কারণে যদি তারা বলে যে আমাদের টেকনিক্যাল প্রবলেম, প্রোডাকশন নাই, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, হতে পারে, কিংবা ইচ্ছাকৃত ভাবে করলে, এই এনি ডিলে উইল কজ হিউজ প্রবলেম। আমি বলছি না যে বন্ধ করে, যদি ডিলে করে ইন্টেনশনাল কোনোভাবে, দ্যাট উইল বি হিউজ ট্রাবল। তারপরে আমাদের যে এসেনশিয়াল যেগুলো আছে কমোডিটি, সেগুলো তো আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আপনি তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে আসার শুকরিয়া। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, এই যে পেঁয়াজ, মরিচ, কত কি, এইগুলোর তো একটা পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পলিটিক্স। এবং আমার মনে হয় যে একটা শ্রেণী, যেটা আপনি আমাকে বলছেন, আমি বলবো যে একটা গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সরকারকে ডিরেল করার চেষ্টা করছে, সরকারকে উপদেশ দিচ্ছে যে এটা করো, এবং এটার একটাই উদ্দেশ্য যে এটা করলে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে, খারাপ হলে সরকার বিপদে পড়বে, and they will try to come up with another kind of meeting. Maybe this time we have their man as, but you never know what can happen in future. একটু কি ক্লিয়ার করে বলা যাবে যে সেই গোষ্ঠী কারা, মানে আপনি কাদেরকে ইঙ্গিত করছেন? এটা ভেরি ক্লিয়ার, আপনি জানেন সবাই, these are the people who have been aligned with it. মানে আদার দেন বিএনপি, আমি বলবো যে অনেক লেফট পার্টিও ছিল, এবং যারা আমি এখানে আমাকে বলতে হবে, এবং যে সকল যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন লিডার্স, দে আর, আপনি মনে করেন যে তারা চুপচাপ বসে আছে, দে আর অ্যাক্টিভ নাও, দে আর গোয়িং টু টক শো, দে আর রাইটিং আর্টিকেলস, দে আর গিভিং ইন্টারভিউস, অ্যান্ড অফকোর্স আই শুড সে, আপনি যদি বলছেন যে তিনি কথা বলবেন যে গঙ্গা পানি বন্টন চুক্তির উপরে সেমিনারে যে একজন আইন উপদেষ্টা, তারা সেই সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য রেখেছে মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশে। এটা আনথিঙ্কেবল। দেশে আর এক্সপার্ট নাই। এই দেশের সবচেয়ে বড় পানি বিশেষজ্ঞ হলো প্রফেসর ডক্টর আইনুন নিশাত। আপনি তাকে আর ডেকে দিতে পারেন। হি ওয়াজ ইনভলভড ইন 1996 নেগোসিয়েশন। উনি জানেন যে আমাদের যে কোথায় দুর্বলতা ছিল, আমরা কোথায় আমাদের আরো পাওয়ার ছিল, চাওয়ার ছিল। ইউ কনসাল্ট হিম, নট দিস পারসন হু ইজ এ ন্যাশনাল লায়ার। সে কি করেছে এই দেশের? আমি তো মনে করি ইউনিসেফের বেশি ক্ষতি করেছে এই লোক। আপনি কি আসিফ নজরুলের কথা বলছেন? এক্স্যাক্টলি, বলুন। হ্যাঁ, কোন প্রসঙ্গে বলছেন তার? আমি বলছি যে কয়েকদিন আগে এই গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে একটা সেমিনার, সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, আরো এক্সপার্ট ছিলেন, সেখানে ওনাকে আমি বক্তৃতা দিতে দেখলাম, এবং ওনার বক্তৃতার প্রারম্ভে যে এই অনেক প্রবলেম স্টার্টেড উইথ দিস। তার মানে কি যে আমাদের এই প্রবলেমগুলো উঠাবেন, এই চুক্তি আর হবে না। কে সাফার করবে? এই উত্তর অঞ্চলের মানুষ, আমাদের ইরিগেশন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ইকোনমি। দিস আর দি ডিজাইন যে তারা কোনো কিছু করতে। আমার কথা হলো যে সরকার কেন এদের কাছে, দে আর কনস্পিরেটর। টাইম অ্যান্ড এগেইন উই হ্যাভ সিন দি প্রুফ দে আর কনস্পিরেটর। এই যে $234 বিলিয়ন পাচারের কথা কে বলেছিল বলেন? কে বলেছিল? হি ওয়াজ ওয়ান অফ দি প্রপোনেন্টস অফ 111, যারা এবং যিনি বেগম জিয়া এবং শেখ হাসিনাকে ম্যানেজ। সেটা তো অবশ্যই, সেটা আমরা প্রত্যাশা করি যে দেশের জন্য, দেশের মানুষের জন্যই একজন প্রধানমন্ত্রী কাজ করে যাবেন বা সরকার প্রধান যিনি থাকবেন। আপনি এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রসঙ্গ টানলেন, তার রেফারেন্স দিলেন। তিনি বলেছেন যে জাতিসংঘের নিউ ইয়র্ক সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে কিংবা পরে যে কোনো সময় প্রধানমন্ত্রী সফর হতে পারে, তারা কিন্তু একেবারে ডিনাই করছে না। এই যে এই মুহূর্তে এসে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য, এটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে, এটি মনে করছেন যে সরকার আগের যে একটা কঠোর অবস্থানে ছিল, সেটি অদৃশ্য বা দৃশ্যমান কোন শক্তির চাপে হোক বা যে কারণেই হোক, সেখান থেকে সরকার সরে আসছে, নমনীয় হচ্ছে? আমি নমনীয় বলবো না, চাপে বলবো না, আমি বলবো যে দিস ইজ এ ভেরি প্র্যাগমেটিক ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি অ্যান্ড ইন দি ইন্টারেস্ট অফ দি পিপল। আমি তো আগেই বলেছি যে ভিজিট 2-4 দিন দেরি হতে পারে, 2-4 সপ্তাহ দেরি হতে পারে, দ্যাটস গুড। যে জাতিসংঘ সফরের আগে পরে হোক, ভিজিটটা হবে একটা এই ধরনের একটা বড়
ভিজিট হলে এমনিতেই কয়েক সপ্তাহ কিংবা মাঝে মাঝে কয়েক মাস সময় লাগে। আর আমাদের তো অনেক ইম্পর্টেন্ট অনেক পানি চুক্তি আছে। আপনি এই যে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যার্পণের বিষয় তো হাইলি কমপ্লিকেটেড লিগাল ইস্যু, আরো অনেক কিছু আছে। আমাদের ব্যবসাতে বাণিজ্য আছে, ট্রান্সশিপমেন্ট, আমাদের যে ফেসিলিটি বন্ধ হয়ে গেছে, ল্যান্ড ট্রান্সপোর্ট, ল্যান্ড বর্ডার যেটা ছিল আমাদের কি বলা যায় যে বাণিজ্য, ওদের যে ইন্ডিয়ান বর্ডার, সেগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো দেয়ার আর মেনি মেনি। একটি জিনিস আমাদের বুঝতে হবে, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে যারা করে তারাই কিন্তু প্রথম মরে। ফ্রাঙ্কেনস্টাইন অন্যকে পরে আক্রমণ করবে, আগে আক্রমণ করবে আপনাকে যদি আপনি তাদেরকে বানান। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার্স ইন টার্মস অফ সিকিউরিটি, ইন টার্মস অফ রিজনাল, মোর দেন ইন্ডিয়া। অতএব আমি মনে করি যে আমাদের স্বার্থেই এই বিষয়টি ডিলে হওয়া, বেশি ডিলে হওয়া উচিত। সেপ্টেম্বর ইজ ফাইন। আমি মনে করি যে পররাষ্ট্র উপদেশ এই ইস্যুতে বাংলাদেশ কোন লিভারেজ পাবে। কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা, যে বাংলাদেশ wants that will never. Sorry, I'm saying this bluntly. It will never. You have to sit with them. How we can come to a meet position or mutually agreed position on our ব্যাপার। আপনার মতো করে এটা হবে না। It is very clear. শুধু রাহুল গান্ধী নয়, শুধু কংগ্রেস আর বিজেপি নয়। I have seen this across the political parties, regional parties. They hold the same view. অতএব এটি হবে না, এটা হবে না। এই ব্যাপারে আপনাদের বসতে হবে, না বসলে হবে না। যে বসার পর আপনি বলেন যে আপনি প্রবলেম, তাদের কি প্রবলেম। এন্ড ডিপ্লোমেসি ইজ অল অ্যাবাউট রিচিং দি মিড পয়েন্ট। আপনাকে সাথ দিতে হবে, সবাইকে সাথ, আপনাকে কিছু পেতে হবে, কিছু হারাইতে হবে, তাদেরকে কিছু পেতে হবে, কিছু হারাইতে হবে, এবং এটা একসাথে না বসলে কখনোই হবে। আমরা